প্রথমে আপনার বিজয় ভাই ছিল, মেরাজ ভাই ছিল, ইমরুল ভাই ছিল আমাদের ন্যাশনাল টিমের। তার এই থেকে ধরেন সবার সঙ্গে পরিচয় হয়, কম বেশ সবারই কাজ করি। তারপর ধরেন হঠাৎ একদিন বিরাট স্যারের সঙ্গে কাজ করা হলো আমার। তারপর ধরেন রিজওয়ান স্যার, তার পাকিস্তানি ছিল আফ্রিদি স্যার। তো সবার সঙ্গেই মোটামুটি একটা কাজ করা হয়ে গেছে আমার। ধরেন আমাদের বাংলাদেশে যে স্টার বলবেন আপনি, ধরেন সাকিব স্যার বা আপনার অন্ত স্যার বা তাসান স্যার বা অনেকেই আরো আছে, শুভ স্যার, অনেকগুলো আছে। সবার সঙ্গেই দেখা কাজ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মেগা স্টার যাকে আমরা সবসময় ধরেন টিভিতে দেখি, খেলাতে দেখি, তাকে বাস্তবে দেখার একটা ফিল সে আমি বুঝাই বলতে পারবো না আপনাকে। তার চুরি যদি কাটি একটু নার্ভাস ফিল থাকেই, সেই দিকে একটু তার প্লেস তাকে বলে টেনশন নিও না, রিল্যাক্সে কাজ করো। পাকিস্তানি ধরেন ভালো আলহামদুলিল্লাহ। রিজওয়ান স্যারের লগে কাজ করার 3 দিন আমার এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো ভাই। মানে একটা মানুষ হয় না যে আমি নর্মালি দাঁড়া রয়েছি, আপনি দাঁড়া রয়েছেন, কিন্তু উনি দাঁড়ানোর পরও উনি সবসময় কোরআন তেলাওয়াত করা, কোরআন শরীফ পড়া, এটা আমি আমার জীবনে আমি কারো দেখিনি এরকম ভাবে। ওই যে রাজ স্যার ছিল আপনার, মুস্তফা কামাল রাজ, ওনার থেকে শুরু আমার। ওনার ধরেন 4টা না 5টা নাটকে কাজ করি আমি। তারপর 2টা নাটকে অভিনয় করছি এবং একটা লাস্টের মুভি ছিল ওনার যদি একদিন, ওই মুভিতে পুরো লুক দিয়েছি আমি তাসান স্যারের। তারপর ধরেন আপনার লাক্স সুপারস্টারও কাজ করেছি আপনার তাসান স্যারের, আর্মি উনি ছিল। এবং তারপরে ধরেন আপনার যেটা হয়, ওই সাকিব স্যারের এর আগে কাজ করেছিলাম আমি নলক মুভিতে। তারপর থেকে আবার টুকটাকি কাজ করতাম ওনার, কিন্তু আমি কোনো সময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিইনি। এবার রিসেন্টলি এই প্রায় 1 বছর এবং মানে পোস্ট দেওয়া শুরু করছি। আমি এখন নিজেকে মনে করি আমি এখানে কাজ করি, আমি সে ফিল্ডে এখন নিজেকে ফিল্ডে করি। কারণ দোকানটা ধরেন আমার শুধু না, দোকানটা সবার একটা অংশতে কিন্তু দোকানটা আমার রেডি হয়েছে। তো সবার অধিকারেই এই দোকানটা আমার সৃষ্টি করা। তো এই জন্য ধরেন আমি মনে করি আমি এখানে আমি কাজে আছি। কিছু কিছু মানুষ যেটা ধরেন আপনার, যারা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে যে সেলুন ব্যবসা এত ইজি, আসলে এত ইজি না ভাই। যে কাজটা আপনি বুঝবেন ভালোভাবে, আপনার কাজটাকে সুন্দরভাবে আপনি এটাকে ডেলিভারি দিতে পারবেন। যেটা আপনি বুঝেন না, সেটা আপনি অন্য মাধ্যমে যখন দিবেন, এটা আপনি অন্যভাবে আসবে। অনেকে সেলুন ব্যবসা করে, বালতি, গামলা, চুল কাটতে গেলে গিফট করে, এগুলো একটু নেগেটিভ দেখা যায়। এই পেশা আমাদের ছিল না, কারণ যাদেরকে আমরা দেখে বড় হয়েছি আমরা, যেরকম কানিসান মাস পার্সোনাল অনার, আমি ওনাদের দেখে আমরা বড় হয়েছি আমরা। তো উনি একটা ভালো পর্যায়ে এই পেশাকে নিয়ে গেছে। তো চেষ্টা করি আমরাও এটাকে ভালো পর্যায়ে নেওয়ার। তো যারা সেলুন ব্যবসা করবেন, অবশ্যই যদি কাজ জানেন তাহলে ব্যবসা করেন, যদি না জানেন তাহলে নিজের উপরে কনফিডেন্ট রাখবেন। যদি পারেন আপনি তাহলে অবশ্যই ব্যবসা করেন, যদি না পারেন অন্য সাপোর্ট নিয়ে ব্যবসাতে যাবেন না। কারণ টাকা ডুবলে আপনারটা ডুববো, আরেকজন ডুববো না। অনেকে হাসতো আমার উপরে, কি ভিডিও বানায়, কি ছবি তুলে, কি করবে এগুলো দিয়ে। তা আমাদের স্পেস ছিল যে আমি এরা বানাচ্ছি মানে একটা মেমোরি হিসাবে, যে একসময় যদি আমি চলেও যাই এই মেমোরি আমার থেকে যাবে। সেই থেকে আমার টার্গেট নিজেকে ভিডিও বানানো, চুল কাটার সবকিছু করার জিনিসটা। সেই থেকে দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রত্যেক জায়গায় চুল কাটার ছবি, ভিডিও পাবেন, প্রত্যেক ব্যক্তিরই পাবেন। এমন কোনো ব্যক্তি নাই যে সে ওখানে দেয় না, পোস্টগুলো দেয় না। তো সেই থেকে ধরেন আমরা যারা ধরেন সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি বা ভিডিওগুলো বানাই, দেখেন 2 ধরনের মানুষ পাওয়া যায় এখানে। এক ধরনের মানুষ যারা নিজেকে গুছায় রাখতে চায় এবং এই পেশাকে সম্মান নিয়ে থাকতে চায়। আর ধরনের মানুষ যারা সম্মান দরকার নেই, টাকা দরকার, সেই ব্যক্তি ক্যাটেগরি আলাদা। আগে যেরকম রেসপেক্ট ছিল না, মানুষ ভাবতো যে নাপিত, এখন নাপিত বলাটা হিন্দুগো ভাষা। যারা আমাদের কাজ শিখতাম, যারা দাদারা ছিল, তাদেরকে এক সময় রাজা বাদশাহরা, বড় বড় যারা ধনী ছিল, নাপিত কিন্তু এখন হয়েছে আপনার হেয়ার স্পেশালিস্ট, আপনি বারবার বলতে পারেন, বা সেলুন ব্যবসায়ী যারা আছে সেলুন, এটা বলতে পারেন। কিন্তু নাপিত যে ওয়ার্ডটা ছিল, এটা ছিল হিন্দুগোর একটা আঞ্চলিক ভাষা ছিল, আমাদের ছিল না এটা। তো ওই থেকে ওই ওয়ার্ডটা কিন্তু থেকে গেছে। একসময় নেগেটিভ ছিল এটাকে দেখার, এখন নেগেটিভ নাই। এখন সবাই এটাকে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কাজ করেছে। কারণ যদি নাপিত নাই থাকে বা হেয়ার স্পেশালিস্ট নাই থাকে, আপনি স্মার্ট কেমনে হবেন? আপনি স্মার্টের পিছনে কিন্তু হাত আমাদের আছে। তো কষ্ট লেগে বহু করছি, তো এই কষ্ট করে আজকে ধর এই পর্যায়ে আসছি। এদিকে বিজনেস করি, তাই বুঝি একটু কষ্টটা কি মূল্য হয়। আর কষ্ট করলে আপনার একসময় আপনি দাঁড়াবেন, এটা বাস্তবতা। কষ্ট দিকে অনেক কিছু শেখা যায়, লাইফের ভিতরে অনেক কিছু করা যায়। দুবাইতে যাওয়া কাজ করা আমার হয়েছে, তারপর দেন সিঙ্গাপুরও হয়েছে, আর মালয়েশিয়াও তো হয়েছে। ইন্ডিয়া তো একবার ছিল, অত বেশি না, হালকা হালকা কাজ ছিল। তো এই 4 জায়গায় তারপর যাওয়ার ইচ্ছা নাই কোনো কাজ করার কারণে। এখানে নিজেকে চাচ্ছি যে এখন সময় দিয়ে নিজেকে আরো গুছাই। আমি যখন ধানমন্ডিতে আমি ঢুকি, আমি 2002 বা 1-এ, তখন আমার স্যালারি এরকম ছিল না, খুবই কম স্যালারি ছিল। তখন টার্গেট ছিল নিজেকে রেডি করা। আগে স্যালারি ম্যাটার ছিল না আমার জন্য, কিন্তু কাজ শিখা ম্যাটার ছিল আগে। যখন আমি 11-তে আমি ফেসবুক খুলে শুরু করি, তখন আমার কাছে মনে হয় যে আমি পারবো ইনশাল্লাহ। তারপর ধর আমি পার্টনারশিপে, শেয়ারে, অনেক দিনের কমিশনে গেলাম। তো যাওয়ার পরে নিজেকে, তাও আমার টিম মেম্বার ছিল, এদের কোনো সাপোর্ট ছিল আমার ভিতরে, কারণ ছোট থেকে আমার লগে ছিল। ওই থেকে ধরেন ওদের সাপোর্ট ছিল, একটা পাশে ছিল আমার এরা। তা থেকে ইচ্ছা মনে হলো যে না, নিজেরটা আমি করতে পারবো। ছোট কাহিনী ইতিহাস বলি, ধরেন আমার একজন স্টাইলকে পছন্দ হয়েছিল, একজন ক্লায়েন্ট আমার বললো যে আমি ওনাকে নিয়ে আসবো, তো নিয়ে আসলে তাকে ফ্রি চুল কেটে দিতে হবে। তো আমি তাদেরকে ডিভাইড করছিলাম যে না, আমি কাটবো না ফ্রি চুল। সেই থেকে আমার মনে সহজ ছিল যে না, আমি চেষ্টা করলে যদি সোশ্যাল মিডিয়া কাজ করি ভালো, আমি এগুলো ক্লায়েন্ট নিজে অটোমেটিক পাবো।